আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সায়ত আমিন অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। আবারও হাজির হলাম তোমাদের সামনে আরও একটি বোর্ড কোয়েশ্চেনের সমাধান নিয়ে। ওকে, তো এইখানে প্রথমে আমাদের দেখো, আমরা যদি তোমার হচ্ছে যে আমাদের উদ্দীপকটা আছে, উদ্দীপকটা যদি একটু লক্ষ্য করে দেখি, তাহলে সেই ক্ষেত্রে এখানে হচ্ছে আমাদের চারটা বিন্দুর কথা বলা হয়েছে। একটা এ বিন্দু, একটা বি বিন্দু, সি বিন্দু এবং ডি বিন্দু। ওকে, এই পর্যন্তই কিন্তু আমাদের উদ্দীপকটা শেষ। এখন আমাদের বলা হয়েছে যে ক নম্বরে বলছে এসি সরলরেখার ঢালটা নির্ণয় করতে হবে। মানে এ আর সি বিন্দু দিয়ে যে সরলরেখাটা হয় তার ঢালটা আমাকে বের করতে হবে। ওকে, তো ঢাল বের করার যে সূত্রটা আমরা কিন্তু অলরেডি জানি, তো আমরা এখান থেকে একটু দেখে নিব। সবাই কিন্তু আমরা জানি যে ঢাল বের করার সূত্রটা হচ্ছে কি বলতো, যখন আমাদের দুইটা বিন্দু দেওয়া থাকবে, দেখো আমাদের হচ্ছে এ আর সি বিন্দু কিন্তু দেওয়া আছে। দেখো এ বিন্দু একটা, দেখো এখানে কিন্তু যে এ বিন্দুটা দেওয়া আছে আর হচ্ছে সি বিন্দুটা কিন্তু আমার দেওয়া আছে। দেখো সি বিন্দুও দেওয়া আছে। দুইটা বিন্দু যেহেতু দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই দুইটা বিন্দু দিয়ে আমাদের ঢাল বের করার সূত্র হচ্ছে কি বলতো, m ইকুয়ালস টু y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। তাহলে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1 যদি আমরা করি, আর এই সূত্র অনুযায়ী যদি আমরা হচ্ছে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিই, সেটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তর হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে এইখানে আবার হচ্ছে কি করছে, যে ব্যাপারটা তোমার হচ্ছে করার চেষ্টা করছে ওরা, যে y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। তো মানে কিন্তু একই, y1 মাইনাস y2 x1 মাইনাস x2। ঢাল নির্ণয়ের আমরা যে কোনো একটা সূত্র ব্যবহার করতে পারি, এটা কিন্তু ভুল হবে না। জাস্ট উপরে y এর পার্থক্যটা, নিচে হবে x এর পার্থক্যটা। কিন্তু এইটা যেহেতু তুমি x1 y1 ধরছো আর এটা হচ্ছে x2 y2, তাহলে সেক্ষেত্রে তোমার y1 মাইনাস y2 করলে কত হচ্ছে বলো তো, 2 মাইনাস মাইনাস 8। এই যে দেখো, এই যে এখানে তারপরে আবার কি আসতেছে, 7 মাইনাস মাইনাস 5। এই যে দেখো এরকম একটা হচ্ছে তোমার ক্যালকুলেশন আসবে, যেখানে মাইনাসে মাইনাসে প্লাস করলে একবার আসবে হচ্ছে তোমার 10, তারপর আবার মাইনাসে মাইনাসে প্লাস করলে এখানে আসবে 12, কাটাকাটি করলে 5/6। অঙ্কটা কিন্তু খুবই সহজ ছিল। অলরেডি আমরা হচ্ছে এরকম অনেকগুলা তোমার ঢাল বের করার মানে হচ্ছে অঙ্ক করে ফেলছি। তো সেই জন্য আশা করি তোমরা হচ্ছে এতটুকুতে বুঝতে পেরেছো। এরপরে আমরা সরাসরি চলে যাব আমাদের গ নাম্বার কোয়েশ্চেনটাতে। তো গ নাম্বার কোয়েশ্চেন আমাদের যেটা বলা হয়েছে সেটা একটু আমরা দেখি, যেখানে বলছে বাহুর দৈর্ঘ্য ও পরিসীমার সাহায্যে, বাহুর দৈর্ঘ্য আর পরিসীমার সাহায্যে তোমাকে এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এবিসি একটা ক্ষেত্রফলটা আমরা অলরেডি অনেকবার করে ফেলছি। তো ক্ষেত্রফল বের করার আমরা জানি যে দুইটা সূত্র আছে। ত্রিভুজের ক্ষেত্রফল বের করার আমরা জানি কয়টা সূত্র আছে, দুইটা। একটা হচ্ছে বাহু দিয়ে, আরেকটা হচ্ছে কি বলতো, জাস্ট বিন্দু দিয়ে, স্থানাঙ্ক বিন্দু দিয়ে। তাহলে আমরা কিন্তু চাইলে এখানে স্থানাঙ্ক দিয়েও করতে পারতাম, কিন্তু সেটা আসলে আমাদের করতে বলে নাই, আমাদের কি বলছে, বাহুর দৈর্ঘ্য দিয়েই করতে বলছে। তাহলে যেহেতু বলছে তাহলে অবশ্যই সেটাই করতে হবে। তাহলে আগে ওকে, তাহলে খাওয়ার সমাধানটা যদি আমাদের করতে হয়, তাহলে সেক্ষেত্রে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, এ বিন্দু কি বলছে বলতো, এখানে এ বিন্দু বলে দিচ্ছে 7,2, বি বিন্দু -4,3, 7,2 -4,3। তারপরে সি বিন্দুটা কি বলছে বলতো, ওই যে -5, -8, -5, -8। তার মানে আমার হচ্ছে আগে দূরত্বগুলো জানতে হবে, আগে আমাদের দূরত্বগুলো বের করতে হবে, তারপরে হচ্ছে আমরা বাকি কাজগুলা করতে পারবো। তাহলে দূরত্ব বের করতে হলে আগে আমাদের কি করতে হবে বলতো, এই যে এ বি দূরত্বটা, আর দূরত্ব নির্ণয়ের সূত্র, দুইটা স্থানাঙ্ক যদি আমাদের দেওয়া থাকে, তাহলে দূরত্ব নির্ণয়ের সূত্র কি হয় বলতো, x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। ঠিক আছে, এই সূত্রটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। তাহলে সেক্ষেত্রে এখানে আমরা চাইলে ছোট্ট করে একটু লিখে দিতে পারি, যে ধরেন এটাই হচ্ছে আমার x1 y1, এটা হচ্ছে আমার x2 y2। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে সূত্র লিখে দিব তোমার x1 মাইনাস x2, তাহলে 7 মাইনাস -4, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এরপরে কি করতে হবে বলতো, 2 - 3, y1 মাইনাস y2। ঠিক আছে, এই সূত্রটা অ্যাপ্লাই করলে তাহলে সেক্ষেত্রে আমার উত্তর কি আসবে, 7 আর 4 হচ্ছে 11। আমরা জানি 11 কত হয়, 11 স্কোয়ার। আচ্ছা ঠিক আছে, এরপরে হচ্ছে এখানে আসে -1, তো -1কে বর্গ করলে অবশ্যই 1ই আসবে। আচ্ছা, এরপরে যেটা, আর 11কে বর্গ করলে 11 11 121 প্লাস 1, তার মানে এটা আসবে 122 এক। অবশ্যই যখনই আমরা হচ্ছে দূরত্ব বের করব, এখানে কিন্তু একক কথাটা কিন্তু আমাকে লিখতেই হবে।
ওকে, না লিখলে কিন্তু ভুল হয়ে যাবে। চাইলে এখান থেকেও লিখতে পারি ডট ডট দিয়ে, যেন আমাদের কোনোভাবেই টিচার ভুল না ধরতে পারে। ঠিক আছে, এরপরে আমরা সরাসরি চলে যাব বিসি। বিসি, তাহলে বিসি দূরত্বটা কি হবে বলো তো? ওকে বন্ধুরা, দেখো আমরা কিন্তু সূত্র অনুযায়ী এই দেখো বিসি আর হচ্ছে এসি মানগুলো শুধু বসাই দিছি। তার মানে তোমাদের যদি একটু কনফিউশন হয় তাহলে সেক্ষেত্রে একটু বলে দিই যে ভাইয়া -4 আর হচ্ছে -5, তাহলে সেক্ষেত্রে মাইনাসে মাইনাসে এটা কিন্তু +5 হয়ে গেছে। ওকে, কিন্তু ভাইবো না যে ভাইয়া সূত্রটা আবার কেন এখানে প্লাস আসলো। ঠিক একই রকম, যেখানে যেখানে মাইনাস ছিল সেখানে কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। ওকে, আচ্ছা, এখন যদি আমরা ছোট্ট ক্যালকুলেশন করি তাহলে দেখো কি ব্যাপারটা, এখানে আসবে 1 স্কোয়ার মানে 1, 8 আর 3 11, আর 11 স্কোয়ার করলে 121, একটু আগে আমরা দেখে ফেলছি, তার মানে এটাও আসবে 122। ত্রিভুজের প্রকৃতি যদি বের করতে বলতো, এখানে যদি আমাদের ত্রিভুজের প্রকৃতি বের করতে বলতো, এটা সমদ্বিবাহু তো হইতো কনফার্ম, তাই না? দুইটা বাহু সমান চলে আসছে, দুইটা বাহু সমান হলেই কি সমদ্বিবাহু। ঠিক আছে, এইটা একটা। আচ্ছা, যদি আমাদের বাহুর প্রকৃতি বের করতে বলে নাই, ক্ষেত্রফল বের করতে বলছে, 122 আসলো। আর এটা করলে কত আসবে বলো তো? 7 5 12, 12কে তোমার হচ্ছে বর্গ করলাম, 12 12 144, আর হচ্ছে এখানে কত আসবে 10, 10কে স্কোয়ার করলে কত? 100। এবার 244, তাহলে 244কে আমরা একটু এইভাবে না রেখে দেখি বর্গে ভাঙা যায় নাকি, দেখি 244। ওকে, তাহলে সেক্ষেত্রে এখানে হচ্ছে আমাদের 244 চলে আসলো, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসবে? এত একক। ওকে, আচ্ছা, আশা করি তোমরা হচ্ছে এই পর্যন্ত বুঝতে পেরেছো। তার মানে আমরা আমাদের কিন্তু এক এক করে সবগুলা বাহুর দৈর্ঘ্য কিন্তু বের করতে পারছি। এখন আমাদের বলতো যে বাহুর দৈর্ঘ্য আর পরিসীমা, পরিসীমা তো অ্যাকচুয়ালি লাগবে না, লাগবে আমাদের অর্ধ পরিসীমা, তাই না? আমাদের সূত্রটা হচ্ছে কি বলতো? সূত্রটা একটু লিখে ফেলি। কি বলতো? ত্রিভুজ এবিসি বা ত্রিভুজের ক্ষেত্রফল, এবিসি ধরলাম, এবিসি এ যদি ক্ষেত্রফল বের করতে হয় তাহলে কি লাগবে বলতো? এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। ওকে, আচ্ছা, এইটা একটা গেল। আর হচ্ছে এই এসটা আবার কি? এস হচ্ছে অর্ধ পরিসীমা, পরিসীমা হচ্ছে কি? তিনটা বাহুর যোগফল। তার মানে আমি ধরলাম এ বাহু, বি বাহু, সি বাহু, এই তিনটা বাহুর যোগফল ডিভাইডেড বাই কি বলতো? 2, মানে অর্ধ পরিসীমা, পরিসীমা এর অর্ধেক। ওকে, আচ্ছা, এখন এই সূত্রটাই হচ্ছে আমরা লিখে রাখি এখানে, এই সূত্রটা আমরা এখন অ্যাপ্লাই করব এখানে, এতটুকু আমাদের স্মৃতি হয়ে থাক। ওকে, আচ্ছা, এখন এই যে এই সূত্র অনুযায়ী যদি আমি ত্রিভুজ এবিসি লিখি তাহলে কি হবে? ত্রিভুজ এবিসি। ওকে, আমার যে ত্রিভুজ এবিসি আছে, এই যে ধরো একটা হচ্ছে এ বাহু, একটা বি বাহু, একটা সি বাহু, এখানে আমি দিয়ে দিলাম। তাহলে সেক্ষেত্রে আমার হচ্ছে এই দেখো, এই যে এখানে অ্যাকচুয়ালি বলা হয়েছে এ বাহুটা হচ্ছে কি বলতো? যে এ কোণের অপোজিটটা, এ কোণের অপোজিট বাহু, তাহলে এ কোণের অপোজিট বাহু ছোট হাতের এ, বি কোণের অপোজিট বাহু ছোট হাতের বি, সি কোণের অপোজিট বাহু ছোট হাতের সি। ওকে, তার মানে আমি যদি র্যান্ডমলিও, যেহেতু গুণাকারে আছে ভাই, আমি যদি র্যান্ডমলি ইচ্ছা মতন যদি একটা একটা করে নিয়ে বসাই দেই তাহলে কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। আমার কিন্তু একদম স্পেসিফিকলি ভাবে আগে এ, তারপরে বি, তারপরে সি, মোটেও এমন কিছু করা লাগবে না। আমরা যেটাকে খুশি সেটাকে এ ধরে নিতে পারি, যেটাকে খুশি সেটাকে সিও ধরে নিতে পারি। অঙ্ক করার এই একটা সুবিধা আছে, যখন যা খুশি তাই করা যায়, মাঝে মাঝে ভুল হয়, মাঝে মাঝে টোক্কা লেগে যায়। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখন কি করব ভাই? আমাদের যে দৈর্ঘ্যগুলো পাইছি সেই দৈর্ঘ্যগুলো অনুযায়ী আমরা আগে অর্ধ পরিসীমাটা বের করে দিই। ত্রিভুজ এ বি সি এ অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা কি হবে বলতো? অর্ধ পরিসীমা হবে হচ্ছে তিন বাহুর যোগফল, তার মানে এই যে একটা বাহু, আরেকটা বাহু ছিল 122, আর আরেকটা বাহু ছিল 244। এই যে আমি তিনটা বাহু পাইলাম, এই তিনটা বাহুর যোগফল ডিভাইডেড বাই 2, এই তিনটা বাহুর যোগফল ডিভাইডেড বাই 2। আমরা দেখব যে এইটা যদি আমরা করি তাহলে সেই ক্ষেত্রে এখানে একটা কাজ হয় অ্যাকচুয়ালি, সেই কাজটা একটু আমাকে বুদ্ধিমানের সাথে করতে হবে। হ্যাঁ, ক্যালকুলেশনটা সবাই কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখবে, ক্যালকুলেশনটা আমরা একটু বুদ্ধিমানের মতন করার চেষ্টা করব। তোমরা হচ্ছে দশমিকে বা হচ্ছে তোমার ভয় না পেয়ে, যে দশমিকে না এনে বা আমরা এটাকে দেখে কিন্তু ভয়ও পাবো না, দশমিকেও আনবো না, আবার ভয়ও পাবো না যে ভাই এত বড় জিনিস কি হচ্ছে।
ওকে, তাহলে দেখো এখানে 122 আসলে দুইটা রুট 122 যোগ করলে তাহলে আমি এখানে কিন্তু 2√122 বলতে পারি। আর এই যে আমরা হচ্ছে 244 পেলাম, 244কে আমরা কিন্তু চাইলে এখানে একটু ক্যালকুলেটারে সবাই একটু দেখো। ওকে, তোমরা শুধু জাস্ট কি করবে বলো তো, √244 এই মানটা তোমরা হচ্ছে ক্যালকুলেটারে অ্যাপ্লাই করে দিবা। ওকে, এই যে দেখো ক্যালকুলেটার, তাহলে এই ক্যালকুলেটারে যদি আমরা সুন্দরভাবে √244 দিয়ে দেই তাহলে সেক্ষেত্রে দেখো আমাদের অ্যান্সার কিন্তু আসবে 2√61। দেখো 2√61 কিন্তু আমাদের অ্যান্সার আসবে। যাদের একেবারে এই অ্যান্সারটা আসতেছে না তারা এসডি, আমাদের হচ্ছে ক্যালকুলেটর যে এসডি অপশন আছে সেখানে আমরা কিন্তু যদি প্রেস করে দিই তাহলে সেই ক্ষেত্রে আমরা এই যে এরকম 2√61 পেয়ে যাব। আমরা একই জিনিস আমরা কিন্তু চাইলে এখানেও করতে পারতাম, ক্যালকুলেটরে একবারে মান বসিয়ে 2√16ও কিন্তু লিখতে পারতাম। আচ্ছা থাক, এখানে আর লিখবো না, এটা এভাবেই রাখি, যা করার এখানেই করি। 2√61 এটা আমরা বুঝে গেছি যে আমরা এখানে এটাকে লিখতে পারবো। ওকে, তাহলে এখানে আমরা চাইলে 2 কমন নিতে পারি, 2 কমন নিলে এখানে √61 থাকবে। দেখো এখানকার 2 বাদ, তাহলে সেই ক্ষেত্রে √122 প্লাস হচ্ছে √61। ওকে, এটা কিন্তু আমাদের অর্ধ পরিসীমা চলে আসলো। দেখছো, মনে হচ্ছে যে আমাদের না জানি কতটা বিদঘুটে মান আসবে, কিন্তু ব্যাপারটা মোটো এমন হয় নাই, একটা সুন্দর মানই আসছে। ঠিক আছে, একেবারে বিদঘুটে লাগতেছে না। এই লেখাটা একটু ভালো করে লিখি, তোমরা বলবো যে এটা কি, এটাও বাকি একই। আচ্ছা ঠিক আছে, এখন আমরা একটু লক্ষ্য করে দেখি যে আমরা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করতে চাই তাহলে লিখতে হবে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হবে হচ্ছে কি বলতো, √ এই যে এস, এটাই কিন্তু আমাদের এস। এখানে কিন্তু এই যে কমা দিয়ে তোমরা কিন্তু এস একটু লিখে দিও, আমি তোমাদের এখানে একটু লিখে দিই কমা দিয়ে, যে এস ইকুয়ালস টু, ঠিক আছে, এটা কিন্তু এস, এটাই হচ্ছে আমাদের এস এর মান। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে কিন্তু এই যে এসটা লিখে দিব এবং এখানেও এটা এস এর মানই আসছে, এস। ঠিক আছে, এটাও এস। তাহলে সেই ক্ষেত্রে আমরা সূত্র জানি যে এস মাইনাস এস ইন্টু এস মাইনাস এ। তাহলে সেই ক্ষেত্রে এখানে এস এর জায়গায় কি লিখবো, এই দেখো উপরে কিন্তু তোমাদের হচ্ছে খুব সুন্দরভাবে দেওয়া আছে সূত্রটা, আমরা শুধুমাত্র এখানে ওই ওয়াইজ মানটা বসাই দিব। ওকে, আর কিচ্ছু করবো না, মান বসাবো, দ্যাটস ইট, মানটা বসাই দিব, তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। এটা এস এর মান আসছে, এটা আমরা প্রথমে বুঝতে পারছি। ওকে, তাহলে এটা হবে কি বলতো, √122, যেহেতু আমরা দুইটা সংখ্যা বসাচ্ছি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এখানে ব্র্যাকেট রাখবো, নাহলে বোঝাবে যে জাস্ট একটা সাথে গুণ। ওকে, এরপরে কি করতে হবে বলতো, এস মাইনাস, তাহলে এস মানে কি, যে এটা √122 √61 এস মাইনাস এ, এ মানে কি যে কোনো একটা বাহু। তাহলে যে কোনো একটা বাহু বলতে কি বলতে, যে এইটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু। তাহলে এখানে প্রথমে আমরা হচ্ছে যে √122 এই বাহুটা ধরে নিলাম, √122 এই বাহুটাই ধরে নিলাম। ওকে, তাহলে সেক্ষেত্রে এটা এখানে শেষ, এটা যদি আরও বড় যাবে এটাকে আরেকটু বড় করে নিতে হবে, যতদূর যাওয়া যায় চলে যাবে, টেনে নেই, আরও বড় হবে, আরও বড়। ক্যালকুলেশনটা জটিল না, জাস্ট একটু বড় সাইজ, একটু বড়। এরপরে আবার ইনটু দিয়ে এস, এস মানে কত, এই যে 122। ওকে, তারপরে এখানে এস লিখলাম, এস মাইনাস বি, তাই তো, বি মানে আরেকটা বাহু, এই যে 122, আরেকটা বাহু 122, আরও একটা বাহু আছে, সেটার জন্য আমরা একটা দেখে মনে হচ্ছে না জানে কত বড় হবে, কিন্তু দেখবা ক্যালকুলেশনটা সহজ আছে, ইজি একটা ক্যালকুলেশন নেবে, একটু পরে ব্যাপারটা একদম ইজি হয়ে যাবে। ঠিক আছে, খাতায় যদি না আটে তাহলে সেক্ষেত্রে একটু নিচে চলে যেতে পারি আমরা। ওকে ভাই, আপনি তো বোর্ড বড় করতে পারছেন পিডিএফ এর যে ফাইলটা, কিন্তু আমাদের তো সেই সুযোগ নাই, তাহলে সেক্ষেত্রে আমরা একটু নিচে চলে যেতে পারি। ওকে, টিচার এটা বুঝে নেবে যে না, এটা আসলে সম্ভব ছিল না। ওকে, এরপরে হচ্ছে কি এস, এস আবার কি, যে এটাই 122 প্লাস √61 মাইনাস হচ্ছে ওই যে 2√61
61 তাহলে লেখা যাবে না? ভাই ওই যে 244 যে ছিল, হ্যাঁ 244 মানে আমরা একটু আগে পেলাম না ক্যালকুলেটরে কি পেলাম বলুন তো? ওই যে কই গেল, ওই যে 2√61। তো সেজন্য এখানে আমরা লিখছি 2√61। ওকে, আচ্ছা ঠিক আছে, আশা করি হচ্ছে বোঝা যাচ্ছে। আচ্ছা, এখন যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে একটু ক্যালকুলেশন, ছোট্ট একটা ক্যালকুলেশন, সেটা আমরা কিন্তু করতে পারবো। দেখো s ইন্টু এস মাইনাস এ, তার মানে s ইন্টু এটা এইভাবেই থাক। তারপর হচ্ছে দেখো এখান থেকে যদি তুমি ব্র্যাকেটটা তুলে দাও তাহলে দেখো 122 √122 এটা কিন্তু পুরোপুরি কাটাকাটি চলে যায়। তাহলে কাটাকাটি চলে গেলে থাকবে কি, শুধু এই যে এখানে থাকবে শুধু 61 √61। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইখানেও সেম। দেখো এখানে তোমার হচ্ছে যখন তুমি ব্র্যাকেট তুলে দিবা, দেখো ফার্স্ট ব্র্যাকেট, তখন কি দেখো এই 122 আর 122 এখান থেকেও বাদ। কি ভালো কথা, বাদ হয়ে গেলেই তো ভালো, যত ঝামেলা কম। তার 122 বাদ, তাহলে থাকবে কি শুধু √61। আর একটা ভালো ব্যাপার হলো আবার এইখানে একটু কথা আছে, সেটা হচ্ছে কি এখান থেকে যখন তোমার ব্র্যাকেটটা উঠে যাবে, আমি তোমাকে এই পোর্শনটা একটু করেই দেখাচ্ছি। সেটা হচ্ছে যখন উঠে যাবে তখন কি 122 প্লাস √61 মাইনাস 2√61 উঠে গেলে এখানে মাইনাস এটা এইভাবে থাকবে। তাহলে দেখো এখানে কিন্তু দুইটা √61 আছে, দুইটা √61, আর এখানে আছে একটা √61। তাহলে ভাইয়া দুইটা থেকে যদি একটা চলে যায় তাহলে কি জাস্ট একটা √61 থাকবে না? বুঝো কিন্তু 122 তো থাকবেই, কারণ সাথে যোগ বিয়োগ করার মতন কিছু নাই, কিন্তু দুইটা থেকে চলে গেলে একটা থাকে। আর এখানে বড় সংখ্যা কোনটা? 2 এর আগে কি আছে? মাইনাস, তার মানে উত্তরও কিন্তু মাইনাসই হবে। আশা করি তোমরা এই ছোট্ট ক্যালকুলেশনটা বুঝতে পারছো। ওকে, এরপরে যে ব্যাপারটা দেখো, এখানে দুইটা কিছু কাছাকাছি একই রকমের বিষয়বস্তু পাওয়া গেছে। দেখো এইখানে এইটা একই রকম, দেখো যে এই পোর্শনটুকু কিন্তু একই রকম, আবার এটারও কিন্তু চেহারা অনেকটা মিলে, কিন্তু পুরোপুরি মিলতেছে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে চাইলে একটু পাশাপাশি লিখতে পারি, যেহেতু এদের চেহারা মিলে, একটু ভালো করে মেলানোর জন্য আমরা হচ্ছে ওদেরকে একটু কাছাকাছি রাখি। হ্যাঁ, পাশাপাশি রাখি, তাহলে বুঝতে পারবো এদের কি অবস্থা। ওকে, এরপরে যে কাজটা করতে হবে সেটা 61 আর √61। আমরা জানি যে দুইটা একই জিনিসের গুণফল কি হয়? √61, তাহলে হোল স্কোয়ার হবে, তাই তো? একই জিনিসকে যদি গুণ করি তাহলে স্কোয়ার, একবার গুণ করলে এটা কি হবে বলো তো? স্কোয়ার হবে। ওকে, এরপরে দেখো তো এটা কি এটা কি আমি যদি বি ধরি তাহলে এটা হলো কি a প্লাস বি, এটাকে বি ধরলে a প্লাস বি, আর এটাকে যদি আমি a ধরি, এটাকে বি, তাহলে a মাইনাস বিও কিন্তু কাছাকাছি আছে। তার মানে এটা এই যে 122কে a ধরলাম আর 61কে b, তাহলে এখানে ব্যাপারটা হলো a প্লাস বি, ঠিক একই রকম এখানে হলো কি তাহলে a মাইনাস বি। আর আমরা জানি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ওকে, এই সূত্রের a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইজ ইকুয়ালস টু কি লেখা যায় বলেন তো? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, তোমরা জানোই যে এটা কি হবে বলতো? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো সবসময় তো আর a আর b দিয়ে থাকবে না, তাহলে সেক্ষেত্রে a এর জায়গায় এখানে কি আছে? 122 √, তাহলে এখানে √122 দিব, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার মানে কি? এই যে √61। এটা যদি আমি এভাবেই রেখে দেই, তারপরে যদি পাশে 61 এইটা যদি কিছু করতে যায়, তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু সরাসরি ভুল হয়ে যাবে, কারণ এইখানে কিন্তু দুইটা পদ আছে। তাহলে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা দিব। আর জানি √r² কাটাকাটি, তাহলে থাকবে কি শুধু 61, মাল্টিপ্লাই হিসেবে থাকবে 61, মাঝখানে কিছু নাই মানে গুণ আছে। ওকে, এরপরে যে ব্যাপারটা হবে সে ব্যাপারটা হচ্ছে এখানে দেখো যদি √r, তাহলে এখানে থাকবে কি শুধু 122 থাকবে, আর এখানে থাকবে কি মাইনাস 61। ওকে, মাইনাস জাস্ট 61, আর এখানে হচ্ছে এটারই গুণ অবস্থায় কি থাকবে? 61। ওকে, আচ্ছা, এরপরে যেটা আমরা দেখি একটু, এই যে 122 থেকে যদি 61 চলে যায় তাহলে সেক্ষেত্রে কত থাকবে? 122 থেকে যদি 61 চলে যায়, 122 মাইনাস 61, তাহলে থাকে কি 61ই থাকে। তাহলে সেক্ষেত্রে এটা কি হবে? 61 ইন্টু 61। এখানেও আমরা হচ্ছে এটা নাও দিতে পারতাম, একই থাকতো, আবার হচ্ছে তোমাদের যেন কনফিউজিং না লাগে, তো এটা এইভাবেই রাখলাম। তারপর এটা 61 কিন্তু এখানে গুণ আকারেই আছে। ওকে,
তাহলে সেক্ষেত্রে 61 ইন্টু 61 করলে কত আসে? 61 হোল স্কোয়ার, তাই তো? দুইটা একই জিনিসের গুণফল 61 হোল স্কোয়ার হবে, স্কোয়ার স্কোয়ারে স্কোয়ার আর রুটে কাটাকাটি, তাহলে থাকবে কি 61 এত বর্গ একক। দেখো, দেখে মনে হচ্ছিল কত জটিলই না হবে, কত জটিল উত্তর আসবে, কিন্তু ব্যাপারটা কিন্তু মোটেও এমন হয় নাই। খুব সুন্দরভাবে কিন্তু আমরা মিলে অঙ্কটা করে ফেলতে পারছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো চলে যাব আমরা আমাদের পরবর্তী। দেখো, আমাদের এখানে যে ব্যাপারটা বলা হয়েছে সেটা হচ্ছে, বলছে গ নাম্বার যে কোশ্চেনটা আছে সেখানে বলা হয়েছে যে এক্স অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দু থেকে, এক্স অক্ষের উপরে অবস্থিত একটা বিন্দু আছে, সেই বিন্দু থেকে বি ও ডি বিন্দু সমদূরবর্তী। তার মানে আমার একটা বিন্দুর কথা বলা হচ্ছে, যে সেটা আবার কোথায় উপস্থিত? এক্স অক্ষের উপরে উপস্থিত বা অবস্থিত। তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে একটু দেখি ব্যাপারটা কেমন হয়। তার মানে হচ্ছে কি, আমাদের একটা এক্স অক্ষ আছে, ভালোভাবেই আঁকি। ধরো আমাদের এক্স অক্ষ, এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে? এটাই পাশে পাশে। তাহলে এক্স অক্ষের উপরে অবস্থিত আমার যেই বিন্দুটার কথা বলা হচ্ছে, আমি ধরে নিই ওই বিন্দুটা হচ্ছে পি, ধরে নিলাম বিন্দু পি। তোমরা চাইলে এস ধরে নিতে পারো, এ ধরে নিতে পারো, বি ধরে নিতে পারো, তোমার ইচ্ছা। আমি ধরে নিলাম পি। ওকে, তাহলে এই যে এখানে একটা বিন্দু আছে পি, এক্স অক্ষের উপরে অবস্থিত। এই বিন্দু থেকে বি বিন্দু, কই গেল আমার বি বিন্দু? বি বিন্দু মানে হচ্ছে -4,3, -4,3 এখানে ধরে নিলাম বি, -4,3, ঠিক আছে? আর হচ্ছে এখানে আরেকটা কি বিন্দু বলছে? এ বিন্দু, না সরি ডি বিন্দু। তাহলে ডি বিন্দু কি 10, -5, তাহলে 10, -5, 10, -5 কোথায় যাবে? 10, -5 আমি ধরে নিলাম এখানে। ওকে, ডি বিন্দু 10, -5। এখন বলে দিছে যে তোমার হচ্ছে এই যে পি বিন্দুটা আছে আমার, পি বিন্দু, এই পি বিন্দু থেকে এই যে পিডি দূরত্ব যা, এই যে তোমার পিবি দূরত্ব একই, ঠিক আছে? এই দুইটা দূরত্ব একই, সমদূরবর্তী। এটাই আমাদের হচ্ছে কি করতে হবে বলো তো? প্রমাণ করতে হবে নাকি? না। ও আচ্ছা, যদি সমান হয় তাহলে ওই বিন্দুটার স্থানাঙ্ক কত? এই যে পি বিন্দুর স্থানাঙ্ক কত, পি বিন্দুর স্থানাঙ্ক কত, সেটা হচ্ছে আমার বের করতে হবে। তাহলে ভাইয়া, এই যে স্থানাঙ্ক যদি বের করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমার অবশ্যই কি এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মান জানা লাগবে। এক্স অক্ষের মান আর ওয়াই অক্ষের মান। আচ্ছা ভাইয়া, এই বিন্দুটা যতক্ষণ পর্যন্ত এক্স অক্ষের উপরে আছে, ওর কি ওয়াইয়ের মান তোমার আলাদা করে বের করার দরকার আছে নাকি? তোমরা জানো, তোমরা কিন্তু জানো ভাই। কি জানো? সেটা হচ্ছে এক্স অক্ষের উপরে যতক্ষণ পর্যন্ত একটা বিন্দু আছে, তার স্থানাঙ্কে ওয়াইয়ের মান অবশ্যই কি হবে? 0 হবে। ওয়াইয়ের মানটা কত হবে? 0 হবে। তাহলে তুমি জানো না জাস্ট কিসের মান বলো তো? এই যে ওয়াইয়ের এই এক্স এর মানটা, মানে যে এক্স এর মানটা তুমি জানো না। ওকে, এখন তুমি ধরে নিলে এই যে এক্স এর মানটা 0। এক্স এর মানে যে এক্স অক্ষ বরাবর একটু যাওয়া লাগবে, ওয়াই অক্ষ বরাবর একটু, তো ওয়াই অক্ষ বরাবর যাওয়ার আর সুযোগ নাই, কারণ আমার কোশ্চেনে বলে দিছে যে এক্স অক্ষের উপরেই থাকতে হবে। তো এক্স অক্ষের উপরে ওয়াইয়ের মান 0 হয়। আর এক্স এর মানটা কত হয়? একটা মান আসে, কিন্তু সেই মানটা আমরা ধরে নিলাম এ, মানটা আমি ধরে নিচ্ছি এ। ওকে, যে মনে করি একটু কালায় যাই, তারপর এসে পড়লো, তুমি আসলে কেন বাবা? তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে হ্যাঁ, এটা এ ছিল। মনে করি এক্স অক্ষের অবস্থিত বিন্দুটি পি এ, 0, আমি ধরে নিলাম পি এ, 0। এখন আমার হচ্ছে এই যে তোমার হচ্ছে এই এক্স এর মানটা বের করতে পারলে আমার অঙ্ক শেষ। আর আমাকে কোশ্চেনে বলেই দিছে যে দেখো এখানকার হচ্ছে পিবি আর হচ্ছে পিডি, এই দুইটা সমদূরবর্তী, ঠিক আছে? এই দুইটা দূরত্ব কিন্তু সমান। তাহলে সেক্ষেত্রে দূরত্ব নির্ণয়ের যদি আমরা ফর্মুলাটা জানি, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু জাস্ট অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। কি বলতো? পিবি। তাহলে x1 - x2 যদি অ্যাপ্লাই করি, তাহলে সেক্ষেত্রে এখানে হবে -4 আর হচ্ছে -a হোল স্কোয়ার, আর ওখানে হচ্ছে তোমার কি 3 - 0 স্কোয়ার। ওকে, এখানে যে কাজটা করা যেতে পারে সেটা হচ্ছে কি বলতো? এখানে আমি যদি মাইনাসটা কমন নিয়ে নিই, একটু কষ্ট করে মাইনাস কমন নিয়ে নিই, তাহলে এটার ভিতরে কি হচ্ছে? 4 + a হয়ে যাচ্ছে, আর পুরাটার উপরে তাহলে এই যে স্কোয়ারটা। তার মানে আমি কিন্তু এই যে ভিতরে, এই যে দেখো স্কোয়ারের নিচে আমি হচ্ছে মাইনাসটা কমন নিছি।
ওকে, তাহলে এখন দেখতে একটু বেটার লাগতেছে। এটা হচ্ছে তোমার 3 স্কোয়ার, এইভাবেই থাক। এরপরে দেখো স্কোয়ারটা এখন যখন এই যে এই মাইনাসের উপর পড়বে, মানে এখানে মাইনাস তো না, এখানে আছে ধরো -1, তাহলে -1 ইন্টু -1 আমরা জানি যে তোমার কোনো ঋণাত্মক সংখ্যার তোমার পাওয়ার যদি জোর হয় তাহলে সেই ক্ষেত্রে সেই মাইনাসটা কিন্তু আর থাকে না, সেটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। ওকে, তার মানে এটাও -1 আর -1 গুণ করে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস হয়ে গেল, আবার স্কোয়ারটা কি আবার এর মাথার উপরে এসে পড়বে, তখন এটা কি হয়ে যাবে 4 + a, আর ওই মাইনাসটা চলে গেল স্কোয়ারের জন্য। স্কোয়ার যখন মাইনাসের উপর পড়ছে অবশ্যই টাটা বাই বাই। এরপরে চলে আসবো পিডি। ওকে, পিডি দূরত্বটা কি হবে বলো তো? পিডি a - 10 হোল স্কোয়ার প্লাস এখানে 0 -5, তার মানে শুধু থাকবে কি বলতো, -5। তাহলে সেই ক্ষেত্রে এটা হবে জাস্ট a - 10 হোল স্কোয়ার, আর হচ্ছে -5 কে স্কোয়ার করলে তাহলে একবারে 25 লিখে দিলাম। মাইনাস আবারও পালাবে কারণ স্কোয়ার আছে, জোর থাকলে মাইনাস উল্টা পায়ের দৌড়। এরপরে প্রশ্ন মতে কি করবো, জাস্ট পিবি = পিডি লিখে দিব। ওকে, করার পরে সুন্দর মতন এই যে এখানে সুন্দর মতন এটা লিখে ফেলবো। তোমার হচ্ছে 4 + a হোল স্কোয়ার, এটা হয়ে যাবে 9, আর এখানে হচ্ছে কি √a - 10 স্কোয়ার, আর হচ্ছে 25। অবশ্যই আমরা জানি যে দুই পাশে যদি আমরা বর্গ করে দেই অবশ্যই কিন্তু সমান সমানের দুই পাশে একই কাজ করা যেতে পারে। আমরা হচ্ছে বর্গ করতে পারতাম, বর্গমূল করতে পারতাম, তারপরে 2 দিয়ে গুণ দিতে পারতাম, ভাগ দিতে পারতাম, কিন্তু আমাদের আসলে ওইগুলো করলে খুব বেশি লাভ হবে না। আমাদের লাভ হবে যদি আমরা এখানে উভয় পাশে বর্গ করে দিই। ওকে, বর্গ করে দিলে কি রুটটা উঠে যাবে, তাই তো? রুটটা উঠে যাবে, এই দেখো। তাহলে সেই ক্ষেত্রে এখানে থাকবে কি a - 10 স্কোয়ার 25। এখন আমরা এটাকে যে a + b হোল স্কোয়ারে যদি ফর্মুলা অ্যাপ্লাই করে দিই তাহলে ব্যাপারটা কেমন আসে আমরা হচ্ছে এখানে একটু সলিউশনে দেখে নেই। হ্যাঁ, এই যে দেখো এখান থেকে ছোট্ট করে আমরা হচ্ছে এই ক্যালকুলেশনটা এখান থেকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আশা করি এই ক্যালকুলেশনটা আমরা হচ্ছে পেরে যাব, আমাদের খুব বেশি অসুবিধা হবে না, ঠিক আছে এটা করতে। তাহলে সেক্ষেত্রে এখানে হচ্ছে আমাদের কি হবে, তোমার a + 4a স্কোয়ার, তাহলে কি এটা a + b হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করো, তাহলে সেক্ষেত্রে এটা আসবে a স্কোয়ার + 2ab + b স্কোয়ার। ঠিক একই রকম এখানে তো 9 থাকবেই, a - 2ab + b স্কোয়ার। তো -2ab মানে হচ্ছে কি, দেখি তো -2ab একটু দেখি তো, তোমার হচ্ছে যে এইটা, তার মানে -2 ইন্টু তোমার হচ্ছে a মানে তো এই, b মানে কি 10, তাহলে কত হয় -20a যেটাই কিন্তু এখানে লেখা আছে। আর 10 কে স্কোয়ার করলে 100 হয়ে যাবে, এরপর কি +25। ঠিক একই রকম এখানেও কিন্তু আমাদের অ্যান্সার যদি আমরা করতাম, আবার চলে আসে, তাহলে কিন্তু একই রকমই আসতো। এরপরে হচ্ছে আমরা সবগুলোকে সাইড চেঞ্জ করব। আমরা দেখতে পাচ্ছি যে এখানে a স্কোয়ার আর a স্কোয়ার কিন্তু বাদ চলে যাচ্ছে আগে থেকেই, তাহলে a স্কোয়ার বাদ, এই চলকগুলোকে এক পাশে আর হচ্ছে বাকি মানগুলোকে আরেক পাশে। তাহলে সেক্ষেত্রে এখানে আসবে কি বলতো, এই যে আপনার হয়ে গেল, হ্যাঁ এই যে 28a = কি 100। তাহলে a = আবার কি আসতেছে, এই যে a = 25/7, a = 25/7 এখানে। তাহলে সেক্ষেত্রে কত হবে বলতো, এই যে চলকগুলো এক পাশে থাকলে 28 এই পাশে গেলে দেখো একটু কাটাকাটি করলে 4 দিয়ে কাটাকাটি করা যায়, যেমন কি এটা 100 হচ্ছে কত আসবে 28, ঠিক আছে। এখানে আমরা জানি 4 × 7 = 28 হয়, আর হচ্ছে 100 দিয়ে 4 × 25 = 100। তাহলে সেক্ষেত্রে 25/7 হচ্ছে আমার এর মান। তাহলে আমার আসলে স্থানাঙ্কটা চাইছিল, সেই স্থানাঙ্কটা কত হবে, আমি যে p তোমার ধরেই নিয়েছিলাম a, 0, তাহলে এর মান যদি 25/7 আসে তাহলে বিন্দুটা কত হবে বলো তো, 25/7, 0। এই যে এখানে এর জায়গায় কি হবে বলো তো, 25/7, 0। এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আমরা হচ্ছে নিচে সলিউশনে যেভাবে দেওয়া আছে সুন্দরভাবে এখানে
আমরা কিন্তু উত্তরটা লিখে দিব। আশা করি বন্ধুরা তোমরা ক্লাসের প্রত্যেকটা বিষয় খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ রইল।